দিনটা ছিল রবিবার। ঘড়িতে তখন 3:30 বাজে। আজ অফিসে ছুটি, আর ঠিক সেই কারণেই বাঙালির সেই বহু প্রচলিত অভ্যাস ভাত গুনতে না দিয়ে আর থাকা গেল না। দুপুরে কবজি ডুবিয়ে কচি পাঁঠার মাংস আর গরম গরম বাসমতি চালের ভাত খেয়ে শরীরটা যেন বিছানার দিকে টানতে শুরু করে। তাই নিজের মনকে আর কষ্ট না দিয়ে সোজা বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দিতেই দু চোখে আপনা হতেই বন্ধ হয়ে গেল। ঘুম ভাঙল কিশোরীর হাঁক ডাক শুনে। ঘুম ভেজা চোখে বিছানা ছেড়ে উঠতেই দেখলাম আমার শোবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে কিশোরী। আমি একটু অবাক হয়েই প্রশ্ন করলাম, কি হে কিশোরী, এই অসময়ে তুমি এখানে? কিছু হয়েছে নাকি? কিশোরী আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, সে কি, তুমি কি ভুলে গেছো নাকি? আমি বললাম, কি ভুলে যাওয়ার কথা বলছো তুমি? কিশোরী বলল, আরে আজ যে আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার কথা ছিল, সেটা কি ভুলে গিয়েছো? আমি তড়াক করে লাফিয়ে উঠে বললাম, এই রে, একদম ভুলে গেছিলাম। তুমি একটু বসো, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। এই বলে আমি তৎক্ষণাৎ হাত মুখ ধুয়ে একখানা পাঞ্জাবি গলিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। এমনিতেই মাসের শেষ, তাই আর ট্রাম না চড়ে চরণবাবুর ট্যাক্সির ভরসায় পথ চলতে শুরু করলাম। পথে অবশ্য এক প্যাকেট পাসিংশো আর কিছু গরম গরম বেগুনি আর চপ নিয়ে নিয়েছি। এইসব ছাড়া আবার তারানাথের গপ্প জমে নাকি? না, আজ কোনো বাদলা দিন নয়। মাথার উপর আকাশটা বেশ ফর্সা, বৃষ্টির কোনো অংশ পর্যন্ত দেখা যাচ্ছে না। বেশ ফুরফুরে হাওয়া বইছে। তবে এই ব্যস্ত শহরের রাস্তায় এমন ফুরফুরে হাওয়াটাকেও কেমন বিরক্তিকর বলে মনে হয়। চারিদিকে কেমন ধুলো আর ধোঁয়া। এখন তো মাঝে মাঝে মনে হয় এই কংক্রিটের জঙ্গল ছেড়ে কোনো এক নিরালায় গিয়ে বসে থাকি। কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম, না, তার যে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে বলে তা মনে হচ্ছে না। সে বেশ দিব্যি হেঁটে চলেছে। বেশ কিছুক্ষণ একটানা হাঁটার পর আমরা এসে পৌঁছলাম ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে। দরজায় বেশ কয়েকবার টোকা মারতেই দরজা খুলে দিল গদাধর। গদাধরের বয়স 20 হবে। পাতলা লিকলিকে চেহারা, অল্প বয়সে নেশাভান করে শরীরটার 12টা বাজিয়ে দিয়েছে। তারপরে কোথা থেকে যেন এই ঠাকুরমশাইয়ের খবর পেয়ে তার কাছে চলে আসে তন্ত্র মন্ত্র শেখার লোভে। সেই থেকেই গদাধর এখানেই থেকে গেছে। আমাদের দেখে গদাধর বলল, আরে দাদা বাবুরা যে, আসুন আসুন, ভিতরে আসুন। গুরু বাবা একটু আগেই আপনাদের নাম করছিলেন। আপনারা যান, গুরু বাবা ভিতরে ঘরে বসে আছেন আপনাদের জন্যে। গদাধরের কথা শুনে আমি আর অবাক হলাম না, কারণ এর আগেও এমন ঘটনা আমার অনেকবার দেখেছি। তাই আর কথা না বাড়িয়ে তেলে ভাজার ঠোঙাটা দিয়ে আমরা ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখলাম তারানাথ তার পুরনো তক্তাপোষের উপর বসে কি যেন একটা পুঁথি খুব মনোযোগ সহকারে দেখছে। আমিও কিশোরী তক্তাপোষের একদম কাছে গিয়ে বসলাম। কি ঠাকুরমশাই, এত মনোযোগ দিয়ে কি দেখছেন? তারানাথ মুখ তুলে আমাদের দিকে তাকালো। তারপর খুশি হয়ে এক মুখ হেসে আমাদের বলল, আরে তোমরা এসো এসো, অবশ্যই এখানে। কতদিন পরে এলে। এখন তো আর এই বুড়োটার কথা তোমাদের মনেই পড়ে না। আমি এবার একটু লজ্জা পেয়ে পড়লাম, কি যে বলেন ঠাকুরমশাই, আপনাকে তো সব সময় মনে পড়ে। তবে কি করব বলুন, এই দৈনন্দিন জীবনের জাঁতাকলে পড়ে মনের ইচ্ছেগুলোকে মনের মধ্যেই মেরে ফেলতে হয়। তারানাথ আমাদের কথা শুনে বলল, সে কি হে, এই তো সবে সংসারের শয়ে পৌঁছেছ, এখনো যে অনেক বাকি। এখন থেকে এত তিক্ততা আনলে চলে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, কি করব বলুন ঠাকুরমশাই, এই সংসার নামক জাতাকলে পড়ে জীবনটাই শেষ হয়ে গেল। আপনার জীবনটাই বেশ ভালো ছিল জানেন। সংসারের কোনো চিন্তা না করে নিজের মতো করে উপভোগ করে পেরেছেন জীবনটাকে চালিয়ে দিতে। আমার কথা শুনে তারানাথ হয়তো একটু হতাশ হয়ে পড়লেন। খোলা আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। তোমাদের মনে হয় আমার জীবনটা অনেক সুখের ছিল, কিন্তু তা সত্য নয়।
অলৌকিকের পিছনে ছুটতে ছুটতে যে ছাই চাপা ইতিহাসের ক্ষত নিজের বুকে গুছিয়ে রেখেছি, তার তীব্র যন্ত্রণা যে কতখানি ভয়ানক তা তোমরা জানো না, হয়তো তা জানার কথাও নয় তোমাদের। কিশোরী বিদ্রুপের ভঙ্গিতে বলল, আরে ঠাকুরমশাই, আপনি তো দেখি কবি হয়ে গেছেন। কিশোরীর কথায় তারানাথ হয়তো একটু ক্রোধান্বিত হলেন, তবে তা বুঝতে না দিয়ে তিনি বললেন, আচ্ছা, তোমাদের মতে কবি কথার অর্থ কি? কবি বা লেখক হওয়া কি এতটাই সহজ বলে মনে হয় তোমাদের? ভূপৃষ্ঠের গহীনে যে জ্বলন্ত আগ্নেয়গিরি প্রচলিত হয়, তার স্ফুলিঙ্গ নিজের অন্তরে সমাহিত করে অনিদ্র রাত্রি যাপন করতে হয় একজন কবিকে। রাতের অন্ধকারে জোছনার আবেশে নিজের মনের অবশিষ্ট কালিমাটুকু ভিজিয়ে ভোরের শিশিরের সাথে নিজেকে নবরূপে প্রকাশ করতে হয় একজন লেখককে। কবি বা লেখক হওয়া এত সহজ নয় হে কিশোরী। একটানা এতগুলো কথা বলে থামলেন তারানাথ। আমি দেখলাম যদি কিশোরীকে এক্ষুনি না থামাই তবে হয়তো আজ আর গল্প শোনা হবে না। তাই কিশোরীর দিকে চোখ পাকিয়ে একটু কঠোর স্বরে বললাম, তুমি এবার একটু চুপ করো তো কিশোরী, আর একটাও কথা বলবে না তুমি। কিশোরী আমার কথার মাত্রা বুঝে একটু চুপ করলো। তারপর আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এমন কোনো ঘটনা কি আপনার জীবনে ঘটেছে যেখানে একজন লেখক বা কবির সাথে এমন কিছু ঘটেছে যা ঘটার নয়, বা বলা ভালো ভৌতিক কোনো ঘটনা? আমার কথা শুনে তারানাথ নিজেই নিজের মনেই কিছু একটা ভাবতে শুরু করলো। আমিও কিশোরী তারানাথের এই বিষয়টা বেশ ভালোই বুঝতে পারি। আমরা জানি তারানাথ এক মনে কিছু ভাবছে, এর অর্থ এক অদ্ভুত ঘটনা বা গল্প এবার আমরা শুনতে পারবো। আমিও কিশোরী তাই শরীরটা একটু আঁটো সাঁটো করে জমিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ ভাবার পর তারানাথ বলল, তেমন একটা ঘটনা ঘটেছিল বটে, তবে সে গল্প কি তোমাদের মনে ধরবে হে? আমি উত্তেজিত হয়ে বললাম, অবশ্যই মনে ধরবে ঠাকুরমশাই, আপনি বলুন না। কিশোরী নিজের পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে তারানাথের সামনে রাখল। তারানাথ একটা সিগারেট বের করে তাতে অগ্নি সংযোগ করে একটা লম্বা টান দিলে, তারপর এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তবে শোনো, আজ যে ঘটনার কথা তোমাদের বলছি তা ঘটেছিল আজ থেকে বহু বছর আগে। তখন আমি সদ্য ঘর ছেড়েছি। মাতু পাগলি বা মধু সুন্দরী দেবী কারুরই দেখা মেলেনি তখন কেবল পথে পথে ঘুরে বেড়াই আর সুযোগ পেলে সাধু সঙ্গ করি। এমনই একদিন ঘুরতে ঘুরতে আমি গিয়ে পৌঁছাই বীরভূমের অন্তর্ভূত নিজুমপুর নামের এক গ্রামে। নিজুমপুর খুব বেশি বড় কোনো গ্রাম নয়, গোটা 100 ঘর নিয়ে এই গ্রামের নাম নিজুমপুর হয়েছে। চারিদিক সবুজে ঘেরা দিগন্ত বিস্তৃত মাঠ, গ্রামের ঠিক গা ঘেঁষে বয়ে গেছে একটা ছোট্ট নালা। প্রকৃতির এমন অপরূপ রূপ যেন আমাকে মোহিত করে তুলল। সৃষ্টিকর্তা যেন নিজে হাতে পরম যত্নে এই গ্রামের নির্মাণ করেছেন। আমি যখন নিজুমপুরে পৌঁছাই তখন দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমেছে। সাদা বকের দল দিনের শেষে ফিরে যাচ্ছে তাদের নিজ নিজ বাসায়। ওই দূরের মাঠ থেকে একজন চাষি তার একজোড়া বলদকে নিয়ে এগিয়ে আসছে এদিকে। আমি স্থানুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির এহেন রূপ পরিবর্তন দেখে চলেছি। হঠাৎ আমার হাতটা ধরে কে যেন একটা টান দিল, আর তাতেই আমার হুঁশ ফিরল। আমি সেদিকে তাকিয়ে দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার হাতটা ধরে দাঁড়িয়ে আছে, আর আদো আদো কণ্ঠে বলছে, ও সাধু বাবা, চলো না আমার সাথে, মা তোমাকে নিয়ে যেতে বলল যে। আমি তার দিকে তাকিয়ে যেন মুগ্ধ হয়ে গেলাম। কি মায়া তার ওই 2 চোখে, কি অপরূপ তার মুখমণ্ডল, কি তেজ তার রূপে। তার পরনে দুধে আলতা শাড়িটা যেন চিরশান্তির প্রতীক। তাকে দেখে আমার বারবার মনে হতে লাগলো আমি যেন আমার মায়ের কাছেই আছি। আমার মা যেন আমার সামনে। এক ভীষণ আকর্ষণ অনুভব করছি আমি। সে আবারও আমার হাতটা টেনে বলল, চলো না গো আমার সাথে, মা যে তোমার অপেক্ষায় বসে আছে।
আমি যেন কাঠের পুতুল হয়ে গেলাম তার কথায়। আমি তার পিছু পিছু হেঁটে চলেছি। কোথায় যাচ্ছি তা জানি না, বা কেন যাচ্ছি সেটাও বলতে পারবো না। তবে আমার মন বারবার আমাকে বলছে ওই বাচ্চা মেয়েটি আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেটাই আমার গন্তব্য, আমাকে ওখানে যেতেই হবে। এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর আমরা এসে থামলাম একটা বাড়ির সামনে। ইটের দোতলা বাড়িটা সেকালের সাহেবি আদলে তৈরি। উপর নিচে মিলিয়ে মোট 4টি ঘর ও একটি ঝুল বারান্দা, এবং সদর দরজার সামনে আমি ওই সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছি। ঠিক এমন সময় ঘরের ভিতর থেকে একজন বছর 24-এ সুঠাম দেহধারী পুরুষ বেরিয়ে এলেন। পেশিবহুল শরীর, চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি খেলা করে চলেছে সর্বক্ষণ। তার ঊর্ধ্বাঙ্গে একটা পাঞ্জাবি ও নিম্নাঙ্গে একটি ধুতি। সেই ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলল, আরে আসুন আসুন ঠাকুর মশাই, ভেতরে আসুন, ভেতরে আসুন। এই বলে সেই ব্যক্তি বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে বললেন, মা বিনতি, ঠাকুর মশাইকে একটু ভেতরে ঘরে নিয়ে যাও তো মা। তারপর আবারও আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুর মশাই, আপনি ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিন, তারপর না হয় পরিচয় পর্বটা মিটিয়ে নেওয়া যাবে। এই বলে সেই ব্যক্তি সদর দরজা দিয়ে বেরিয়ে কোথায় যেন চলে গেলেন। সেই বাচ্চা মেয়েটি এবার আমাকে প্রায় এক প্রকার টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে প্রবেশ করতেই একজন রমণী এক মুখ ঘোমটা টেনে হাতে একটা কাঁসার ঘটিতে করে জল এনে আমার পা ধুয়ে দিল। আমি তখনও বুঝে উঠতে পারছি না এসব কি ঘটছে আমার সাথে। প্রতিটি ঘটনা এতটাই দ্রুত ঘটে চলেছে যে আমার যে কি করণীয় আমি তাই ঠিক করতে পারছি না। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। প্রতিটা ঘটনা পরস্পরের সাথে মেলানোর বৃথা চেষ্টা করলাম বটে, তবে তাতে ফল কিছুই হলো না। আমি বাড়ির বারান্দায় বসে পড়লাম। অতিরিক্ত ভাবনার কারণে মাথার বাঁ দিকটা কেমন যেন দপদপ করছে, কপালে শিরা ফুলে উঠেছে। ঠিক এমন সময় আবারও সেই বাচ্চা মেয়েটি আমার কাছে এসে বসলো। তারপর আদো আদো কণ্ঠে বলল, তোমার কি হয়েছে গো সাধু বাবা? তোমার কি শরীর খারাপ? আমি মেয়েটির মুখের দিকে তাকালাম, আর বললে বিশ্বাস করবে না, এতক্ষণ যাবৎ যত চিন্তা ভাবনা আমাকে অস্থির করে তুলেছিল তা যেন এক লহমায় কোথায় হারিয়ে গেল। আমি যেন সব ভুলে গেলাম এক পলকে। ওই মায়া ভরা মুখ যেন পৃথিবীর সব খারাপটুকুকে নিজের মধ্যেই সমাহিত করে নিয়েছে। আমি অপলক নয়নে তাকিয়ে আছি তার দিকেই। আমি বুঝতে পারছি না যে আমার এখন কি করণীয়। না আমি এই মায়া কাটিয়ে এখান থেকে যেতে পারছি, না এখানে থাকতে পারছি। এক বিশাল ঝড় চলছে আমার মনের ভিতর। ঠিক এমন সময় সেই ব্যক্তিটি এসে দাঁড়ালো আমার সামনে। তাকে দেখে আমি উঠে দাঁড়াতে যাব, ঠিক এমন সময় সে আমাকে বলল, আরে আরে ঠাকুর মশাই, আপনি দ্বিধাবোধ করবেন না, বসুন বসুন। আমি খুব ভালোই বুঝতে পারছি যে আপনার মনে এখন কি চলছে। হয়তো আপনার মনে এখন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। দয়া করে আমাকে একটু সময় দিন, আমি সবটা গুছিয়ে বলছি আপনাকে। এই বলে সেই ভদ্রলোক আমার পাশে বসলেন। তারপর ভিতর বাড়ির দিকে তাকিয়ে বললেন, আরে আরে ঠাকুর মশাইকে একটু জল বাতাসা দিয়ে যা কেউ। ভদ্রলোকের বলতে সময় লাগলো, তবে তা আসতে আর সময় লাগলো না। ওনার কথা শেষ হওয়ার আগেই ভিতর থেকে তার স্ত্রী একটা বড় থালায় 5 রকমের মিষ্টান্ন ও কিছু ফল নিয়ে এলেন আমার জন্য। বাইরের বারান্দায় জল আসন করে পরিপাটি করে সব খাবার সাজিয়ে দিয়ে তিনি বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, আসুন বসুন, কিছু মুখে দিন। সত্যি বলতে খিদে যে পায়নি এমনটা নয়, তবে এমন হুট করে বিষয়গুলো ঘটছে যে, যাই হোক, তা যথারীতি আমি গিয়ে বসলাম। খাবারের বাহার দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। 5 রকমের মিষ্টান্ন, 4-5 রকমের ফল, ছানা, দুধ। আমি আমতা আমতা করে বললাম, আরে আরে করছেন কি? আমি তো এত কিছু খেতে পারবো না। আমার কথা শুনে সেই ভদ্রলোক বললেন, এই সামান্য কয়েকটা খাবার ঠাকুর মশাই, দয়া করে আর না করবেন না। অগত্যা খেতে শুরু করলাম।
খাওয়া শেষে গ্লাসে থাকা উষ্ণ গরম দুধটুকুও শেষ করে উঠে দাঁড়ালাম। সেই ভদ্রলোক আমাকে উপরের একটি ঘরে নিয়ে গিয়ে বললেন, ঠাকুরমশাই, আপনি না হয় একটু বিশ্রাম করুন, আমি একটু পরে আসছি আপনার কাছেই, তখন না হয় সবটা বলবো আপনাকে। এই বলে সেই ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমি তাকে আটকে দিয়ে বললাম, না না, আপনি বলুন। এমনিতেও আমি আসার পর থেকেই দেখছি আপনার ঠোঁটে হাসি থাকলেও আপনার কপালে চিন্তার ভাঁজটা এক মুহূর্তের জন্য মিলিয়ে যায়নি। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আগে আমার নাম শিবনাথ রায়, পেশায় আমি একজন লেখক। ছোটোখাটো পত্রিকায় আমার বেশ কিছু লেখা বেরিয়েছে। আমার বাড়ি কলকাতায়, তবে শহরের কোলাহলে আমার একাকিত্বের ব্যাঘাত ঘটছিল, তাই এই গ্রামে সপরিবারে চলে আসি। এখানে আমাদের পূর্বপুরুষদের ভিটে বাড়ি ছিল বটে, তবে এখন আর তার কিছুই নেই, তাই এই বাড়িটা খুব অল্প টাকায় পেয়ে কিনে নিয়েছিলাম। এই বাড়ির মালিক এখানে থাকে না, তিনি বিদেশে থাকেন, সেখানেই নাকি সংসার পেতেছেন। এই বাড়িটা কিনে যেদিন প্রথম এই বাড়িতে এসেছিলাম, সেই দিন এই গ্রামের অনেকে বলেছিল নাকি এই বাড়িতে নাকি তেনাদের বাস রয়েছে। এককালে নাকি কোনো এক কাপালিক এই গ্রামেরই একজনকে বলি দিয়েছিল এই বাড়িতে। আমি শহরের ছেলে, ভূত পেত দত্তি দানব এইসব আমি বিশ্বাস করি না, তবে গ্রামের সকলের মুখে প্রায় এই একই ঘটনার কথা শুনে আমি বাড়ির মালিকের সাথে যোগাযোগ করি এবং তাকে সব ঘটনা খুলে বলি। সে প্রত্যুত্তরে আমাকে জানায় যে বাড়িটা ছিল তার কাকার। তার কাকা ছিলেন এক ব্রহ্মচারী, তাই উত্তরাধিকার সূত্রে তিনি এই বাড়িটা পেয়েছেন। বর্তমানে তিনি কলকাতায় একটা বাড়ি বানিয়েছেন ভবিষ্যতে থাকার জন্য, যার কারণে এই বাড়িটা তিনি খুব কম দামে বিক্রি করে দিচ্ছেন। তবে যদি আমার কোনো রকম অসুবিধা থাকে, তবে তিনি আমাকে আমার সব টাকা ফেরত দিয়ে দিতে পারেন। একমাত্র যদি আমার ভালো লাগে তবেই যেন আমি এই বাড়িটা কিনি, এমনটাই তিনি বলেছেন। তার কথা শোনার পর আমি নিজের মনেই ভেবেছিলাম যে আমি তো শহরে মানুষ হওয়া উচ্চশিক্ষিত ছেলে, শেষে আমি কিনা এই গ্রামের মানুষগুলোর কথা শুনে ওই সব নিয়ে চিন্তা করছিলাম। কথাটা ভাবতেই নিজের ওপর হাসি পেয়ে যায়। তারপর আমি বাড়িটায় টুকিটাকি কাজ করিয়ে নিয়ে গৃহপ্রবেশের বন্দোবস্ত করি। আর তখনই আসে বিপত্তি। পূজার দিন যথারীতি আমরা সকলে এসে উঠলাম এই বাড়িতে। আমার পরিচিত একজন ঠাকুরমশাইও এসেছিলেন আমার সাথে। তার হাতেই এই পুজো সম্পূর্ণ করার সব রকম দায়িত্ব দিয়েছিলাম আমি। যথাসময়ে পুজো শুরু হয়, হোমকুণ্ড প্রস্তুত করা হয়। তখন সব কিছু ঠিক ছিল, তবে হোমাগ্নি প্রজ্বলিত করার সাথে সাথেই একটা অদ্ভুত বিষয় আমার নজরে পড়ে। আমি কিঞ্চিত বিচলিত হয়ে প্রশ্ন করলাম, কি বিষয়? শিবনাথ বাবু বললেন, হোমাগ্নি প্রজ্বলিত হওয়ার সাথে সাথেই ছাদের ওপরে কারোর হেঁটে চলে বেড়ানোর শব্দ শোনা যায়, অথচ ছাদের দরজা তালাবন্ধ অবস্থায় ছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওটা আমার মনের ভুল, কিন্তু না, যখন এই শব্দ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল, তখন আস্তে আস্তে ঘরের ভিতরে থাকা প্রত্যেকটি মানুষের মুখে ফুটে ওঠা ভয়ের ছাপ স্পষ্ট বলছিল যেটা ঘটছে সেটা আমার মনের ভুল না। আমি ছাদে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে যাব, এমন সময় ঠাকুরমশাই আমাকে উঠতে বারণ করলেন এবং তিনি বললেন আমি যেন তার সাথে মন্ত্র পাঠ করি এবং পুজো সমাপ্ত না হওয়া পর্যন্ত যেন এই স্থান থেকে না উঠি। আমি তার কথা মতো তার সাথে মন্ত্র পাঠ করি। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠের পর সেই পায়ের শব্দ বন্ধ হয়ে যায়। আমি যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু না, ওখানেই শেষ নয়। হঠাৎ আমার কানে ভেসে এলো শুদ্ধ সংস্কৃত ভাষায় মন্ত্রপাঠের শব্দ। সেই মন্ত্রপাঠ এতটাই নিখুঁত ও স্পষ্ট যে আমাদের ঠাকুরমশাই বাকরুদ্ধ হয়ে গেলেন। প্রথমে হয়তো সেই মন্ত্রপাঠের শব্দ কেউ শুনতে পায়নি, তবে ধীরে ধীরে ঘরে উপস্থিত সকলেই সেই মন্ত্রপাঠের শব্দ শুনতে পায়। ধীর স্থির গম্ভীর সেই কণ্ঠ। তার মন্ত্রপাঠের সাথে সাথে যেন ভূপৃষ্ঠে কম্পন সৃষ্টি হচ্ছে। তার উচ্চারণ এতটাই শুদ্ধ ও স্পষ্ট যে তা উচ্চারণ করার মতো ক্ষমতা আমাদের নেই। দুর্বোধ্য সেই মন্ত্র যেন আকাশের বুক চিরে নেমে আসছে ধরিত্রীর বুকে। এইবার আমাদের নজর পড়ল যজ্ঞকুণ্ডের দিকে। যজ্ঞকুণ্ড থেকে নির্গত ধোঁয়ার কুণ্ডলী
গোটা ঘরে ছড়িয়ে পড়ছে না, বরং ওই ধোঁয়ার কুণ্ডলী যেন কারোর নির্দেশে এক সরল রেখা বরাবর পাক খেতে খেতে বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে। আমাদের ঠাকুর মশাই এই দৃশ্য দেখে আর বসে থাকতে পারলেন না। পূজা সম্পূর্ণ না করেই তিনি পালিয়ে গেলেন, আর তার সাথে গ্রামের কয়েকজন এসেছিলেন, তারাও পালিয়ে গেলেন। এতক্ষণ একটানা কথা বলে শিবনাথ বাবু একটু থামলেন। আমি তাকে প্রশ্ন করলাম, এত কিছুর পরেও আপনি এই বাড়িতে থেকে গেলেন কেন? শিবনাথ বাবু সজল নয়নে আমার দিকে তাকিয়ে বললেন, বাড়িটা ছেড়ে দেওয়ার কথা যে আমি ভাবিনি এমনটা নয়। কে চায় বলুন এত কিছুর পরেও নিজের পরিবারকে এমন একটা বাড়িতে রাখতে? তবে কি জানেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, পয়সার জোর আমার নেই। বহু কষ্টে নিজের সঞ্চয় টাকা দিয়ে এই বাড়িটা কিনেছিলাম। এই বাড়িটা কিনতে গিয়ে আমি আমার সব জমানো অর্থ শেষ করে দিয়েছি, আর এখন এত কিছুর পর এই বাড়িটা আর কে কিনবে? একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে স্বপ্ন কতটুকুই বা হয়? একটা নিজের বাড়ি, কিছু ছোট ছোট সুখ, তবে আমার এমনই কপাল যে সেটুকুও ভাগ্যে সইল না। আমি দেখলাম কথাগুলো বলতে গিয়ে শিবনাথ বাবুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, দেখুন, আমি অতি সাধারণ একজন মানুষ। পথে পথে ঘুরে যেটুকু আমি জ্ঞান অর্জন করেছি তার সবটুকু দিয়েই আমি চেষ্টা করবো এই সমস্যার একটা সুরাহা করার জন্য। আমার কথায় যেন শিবনাথ বাবু একটু আশ্বাস পেলেন। তিনি আমার হাত দুটো ধরে আবেগতাড়িত কণ্ঠে বললেন, সত্যি বলছেন ঠাকুরমশাই? সত্যি আপনি আমাদের সাহায্য করবেন? যদি আপনি আমাকে ও আমার পরিবারকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে পারেন, তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ঠাকুরমশাই, চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে শিবনাথ বাবু বাচ্চা ছেলের মতো কেঁদে ফেললেন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, শিবনাথ বাবু, নিজেকে একটু সামলান। এই বিপদের দিনে যদি আপনি এমন করে ভেঙে পড়েন তবে কিভাবে চলবে? এখন যে আপনাকে শক্ত হতে হবে। শিবনাথ বাবু চোখের জল মুছতে মুছতে বললেন, আমার আর কোনো চিন্তা নেই ঠাকুরমশাই, আপনি আমার সাথে আছেন, আমার আর কিসের চিন্তা? আর কোনো চিন্তা নেই, আমার আর কোনো চিন্তা নেই। শিবনাথ বাবুর মুখে এমন কথা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। একটা মানুষ আমার উপর এতটা ভরসা করছে কিভাবে? আমি কি পারবো তার ভরসার মান রাখতে? বেশ কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে বসে আছি। হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন ওকে দিয়ে উঠল, তাই আমিও আর দেরি না করে প্রশ্নটা শিবনাথ বাবুকে করেই ফেললাম। আচ্ছা শিবনাথ বাবু, একটা কথা জিজ্ঞাসা করব, যদি আপনি কিছু মনে না করেন তাহলে? শিবনাথ বাবু একটু লজ্জা পেয়ে দাঁত দিয়ে জিভ কেটে বললেন, ছি ছি ঠাকুরমশাই, এ কথা কি বলছেন? আমি কিছু মনে করতে যাব কেন? আপনি বলুন না, কি বলবেন? আমি বললাম, আচ্ছা, আমি যে আজ এখানে আসবো বা আমি যে আপনাকে সাহায্য করতে পারবো, এটা আপনি বুঝলেন কিভাবে? শিবনাথ বাবু বললেন, বারে, সে যে আমাকে বলেছিল, আরে ওই যে লোকটা, কি যেন নাম বলেছিল, বাবা মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, অমর জীবন। শিবনাথ বাবুর মুখে অমর জীবন নামটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এর আগেও এমন ঘটনা আমার সাথে ঘটেছে। এর আগেও বেশ কিছুবার আমি এই অমর জীবনের নামটা শুনেছি, তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য আমার হয়নি। আমাকে চুপ করে থাকতে দেখে শিবনাথ বাবু বললেন, কি হলো ঠাকুরমশাই, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর সেই অমর জীবনী বা কে, মানে আপনি কি তাকে চেনেন? শিবনাথ বাবু একসাথে আমাকে বেশ কয়েকটি প্রশ্ন করলেন বটে, তবে আমি তার উত্তর দিতে পারলাম না। আর আমি কি উত্তরই বা দেব তাকে, আমি তো নিজেই জানি না। তারপরেও সৌজন্য বোধের খাতিরে আমি বললাম, অমর জীবনকে নিয়ে না হয় আপনাকে আমি পরেই সব বলবো, তবে তার আগে আপনি আমাকে বলুন তো, তিনি ঠিক কি বলে গিয়েছিলেন? শিবনাথ বাবু বললেন, হ্যাঁ এই তো, সেদিন উনি আমাদের বাড়িতে এলেন। আমি তখন বাড়িতেই ছিলাম। উনি এসে বাড়ির দরজার কাছে বসলেন। আচ্ছা, আপনার বাড়িতে কি আজকের রাতটুকুর জন্য একটু আশ্রয় পাওয়া যেতে পারে? আমি দরজার দিকে তাকিয়ে দেখি সেখানে দাঁড়িয়ে আছে একজন বছর 24-এর যুবক, আঁটোসাঁটো চেহারা, মাঝারি শরীর, পরনে শ্বেত শুভ্র ধুতি ও পাঞ্জাবি, মুখে ভুবন ভোলানো এক হাসি। তবে সব থেকে আশ্চর্য হলো তার চোখ।
এক অপার্থিব ঔজ্জ্বল্য রয়েছে তার দুই নয়নে। তার দুটো চোখ যেন নিমেষেই আমার ভিতরটা দেখে ফেলেছে। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না তার দিকে, চোখ নামিয়ে নিলাম। সেই আগন্তুক আবার সুমিষ্ট কণ্ঠে বলল, আজকে রাতটুকুর জন্য কি আপনার বাড়িতে একটু আশ্রয় পাওয়া যাবে? আমাদের বাড়ির একটা নিয়ম আছে, কেউ যদি আমাদের কাছে কোনো কিছু সাহায্য চায় তবে আমরা তা দেওয়ার চেষ্টা প্রাণপণ করি। তাই আমি তাকে আমার বাড়ি থাকার অনুমতি দিয়ে দিই। তবে তার আচরণ দেখে আমি পরে বেশ কিছুটা অবাক হয়েছিলাম। মানুষটা কেমন একটা অদ্ভুত যেন। আমি উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করলাম, কিরকম? শিবনাথ বাবু বললেন, আমি যখন তাকে রাতে আহারের কথা জিজ্ঞেস করি তখন তিনি আমাকে বলেন তিনি নাকি কিছুই খাবেন না। কারণ হিসাবে তিনি যে কথাটা বলেন তা শুনে আমার দৃঢ় বিশ্বাস হলো এ নির্ঘাত কোনো পাগল। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি বলেছিলেন তিনি? শিবনাথ বাবু বললেন, তিনি বলেন নাকি যেদিন তিনি স্বপ্ন দেখেন সেদিন কিচ্ছু খান না। আপনি বলুন তো, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি এমন কথা বলতে পারে? আমি বললাম, আচ্ছা, তার পরের দিন কি তিনি কিছু বলেছিলেন? না, তেমন কিছু তো না। ও হ্যাঁ, মনে পড়েছে। তার পরের দিন ভোরবেলা তিনি ঘুম থেকে উঠে আমাকে ডেকে বলেন যে আমার নাকি খুব বিপদ, তবে চিন্তার কোনো কারণ নেই, একজন মাতৃ সাধক আসবেন এবং তিনি আমাকে এই বিপদের থেকে রক্ষা করবেন। আর দেখুন, আপনি এলেন। আমি বললাম, আর কি কিছু বলেছিলেন? শিবনাথ বাবু বললেন, হ্যাঁ, তিনি আরও বলেছিলেন যে যেদিন সে সাধক আসবে সেদিন যেন আমি নামটা বলি তার। আর একটা অদ্ভুত কথাও বলেছিলেন। কি কথা? শিবনাথ বাবু বললেন, যদি কোনো পথ না পাও খুঁজে, তবে দুই চোখ বুঝে নিজের ভেতরে দাও উকি। সকল সমস্যার সমাধান মিলবে সেথায়, দেবী বিগ্রহ আছে যেথায়। কিশোরী বলল, কি অদ্ভুত ছড়া! তারানাথ শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, অদ্ভুত তবে অনর্থক নয়। তিনি এই ছড়ার মাধ্যমে এক জটিল রহস্যের সমাধান করে দিয়ে গিয়েছিলেন। সেদিন হয়তো আমি এই ছড়ার গভীরতা বুঝতে পারিনি, তবে পরবর্তী সময় আমি এই ছড়ার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছিলাম। কিশোরী বলল, ওই ছড়াটার অর্থ কি ঠাকুরমশাই? সেটা না হয় সম্পূর্ণ ঘটনাটা শুনেই বুঝে নাও, আর যদি তারপরও বুঝতে না পারো তবে না হয় আমিই বলে দেব। আমি বললাম, তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? তারানাথ বলল, সে তো বলবোই, তবে তার আগে এগুলো একটু গরম করিয়ে আনতে হবে যে। এতক্ষণ পর আমাদের নজর পড়ল বেটার ছেলে গদাধর বেশ অনেকক্ষণ আগেই চা আর তেলে ভাজাগুলো একটা থালায় সাজিয়ে দিয়ে গিয়েছিল। তবে আমরা গল্প শুনতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে সেদিকে আর খেয়ালই পড়েনি। চা আর তেলে ভাজাগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। তাই ঠাকুরমশাই তক্তাপোষ থেকে নামতে নামতে বললেন, আচ্ছা, তোমরা একটু বসো, আমি এগুলোকে একটু গরম করিয়ে আনছি। এই বলে ঠাকুরমশাই ভিতরের বাড়ির দিকে চলে গেলেন। আমি জানি ঠাকুরমশাই আমাদের এখন একটু সময় দিলেন। আসলে আমরা ঠাকুরমশাইয়ের সামনে ধূমপান করি না, আর হয়তো তাই তিনি গল্প শোনানোর মাঝে এমন একটু সময় করে দেন ধূমপান করার জন্য। আমি কিশোরীর দিকে তাকাতে সে আমার মনের ইচ্ছের কথা বুঝতে পারল। ঘর ছেড়ে আমরা বারান্দার দিকে গেলাম। কিশোরী নিজের পকেট থেকে দুখানা সিগারেট বের করে আমাকে দিল, আর অপরটা নিজে নিল। কিশোরী সিগারেটটা মুখে নিয়ে বলল, আজকের গল্পটা কেমন একটা অদ্ভুত, তাই না? কেন বলো তো? আরে দেখছো না, গল্পটা কিরকম একটা, এই মনে হচ্ছে কিছুই নেই, আবার পরক্ষণেই মনে হচ্ছে না হয়তো অনেক কিছুই লুকিয়ে আছে গল্পটার মধ্যে। তা হয়তো তুমি ঠিকই বলছো। আচ্ছা, তোমার কি মনে হয় এই অদ্ভুত ছড়াটার অর্থ কি? সেটা তো গল্পে পুরোটা শুনলেই বোঝা যাবে, তাই নয় কি? হঠাৎ ভিতর ঘর থেকে একটা কাশির শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম তারানাথ চলে এসেছে। তাই সিগারেটের অবশিষ্টাংশতে একটা শুক টান দিয়ে ওটা ফেলে ভেতরের দিকে চললাম। তারানাথ তক্তাপোষের উপর বসে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা গিয়ে তক্তাপোষের উপর বসলাম। তারানাথ আমাদের উদ্দেশ্য করে বললেন, নাও নাও, চাটা খেয়ে নাও, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। আমিও কিশোরী চায়ের কাপ হাতে নিয়ে একটু চুমুক দিলাম। তারপর কিশোরী বলল,
আচ্ছা ঠাকুরমশাই, শিবনাথ বাবুর বাড়িতে আসলে কি হয়েছিল? না মানে আপনি বললেন ওই পুজোর সময় নাকি কে একজন খুব স্পষ্ট এবং শুদ্ধ ভাষার মন্ত্রপাঠ করছিল, কিন্তু ভূত বা আত্মা তো মন্ত্রপাঠ করতে পারে না। তারানাথ রহস্যময়ভাবে হেসে বলল, কিশোরী, আমাদের অজানা অনেক কিছুই তো আছে এই পৃথিবীতে। আত্মা মানে খারাপ এমনটা তো নাও হতে পারে। উচ্চ মার্গের সাধক নিজের স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীর ধারণ করতে সক্ষম। আমাদের শরীরের মৃত্যু হলেও আত্মা কিন্তু অবিনশ্বর। আমি অবাক হয়ে বললাম, তার মানে শিবনাথ বাবুর বাড়িতে কোনো আত্মা নয়, বরং কোনো সাধক? আমার কথা শেষ হবার আগেই তারানাথ আমাকে থামিয়ে দিল। তারপর বলল, হিসেবটা অতটা সহজ নয় বিভূতি। তুমি যা বলছো তা কিছুটা সঠিক হলেও সম্পূর্ণ নয়। আমি বেশ কিছুটা অবাক হয়ে গেলাম, তবে নিজেকে সামলে আমি বললাম, তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? তারানাথ বলল, সন্ধ্যার অমন ফলাহারের পর আমার আর খাবার খাওয়ার কোনো রকমই ইচ্ছে ছিল না। তবে শিবনাথ বাবুর জোড়াজুড়িতে বাধ্য হয়ে রাতের আহারে বসতে হলো আমাকে। খেতে বসে খাবারের বাহার দেখে তো আমার ভিড়মি খাওয়ার জোগাড়। গরম গরম লুচি, আলুর দম, পাঁঠার মাংস, ছোলার ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আবার তার সাথে এক ঘটি টাটকা দুধ। খাবারের বাহার দেখে আমি শিবনাথ বাবুকে বললাম, আরে করছেন কি শিবনাথ বাবু? এই সন্ধ্যার এমন ফলাহারের পর রাতে কি এত কিছু খাওয়া যায় নাকি? শিবনাথ বাবু বললেন, কোথায় আর তেমন কিছু করতে পারলাম ঠাকুরমশাই, এই তো সামান্য কিছু পথ, খেয়ে নিন। আমি বললাম, না না শিবনাথ বাবু, এই এত কিছু আমি খেতে পারবো না, দয়া করে কিছুটা কমিয়ে নিন। অনেক বলার পর শিবনাথ বাবু স্ত্রী খাবার কিছুটা কমিয়ে দিলেন বটে, তবে তারপরেও থালাতে যে পরিমাণ খাবার রয়েছে তা একার পক্ষে খাওয়া প্রায় অসম্ভব। তাও অতি কষ্টে সবটুকু শেষ করে কোন রকমে শরীরটা টানতে টানতে বিছানায় নিয়ে গেলাম। বিছানায় শরীরটাকে এলিয়ে দিতেই দু চোখ বুজে এলো। হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। বিছানার উপর উঠে বসতেই অনুভব করলাম সামনের বারান্দায় কে যেন একটা দাঁড়িয়ে আছে। বিছানা থেকে নামতে যাব ঠিক এমন সময় আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিল, যেও না, যেও না, ওখানে বিপদ বড়। মনের মধ্যে এক অদম্য কৌতূহল পাঁজরের ভিতর লুকিয়ে রেখে বিছানার উপরই বসে শরীরটা টান টান করে এক দৃষ্টিতে তাকিয়ে আছি দরজাটার দিকে। বেশ কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তি দরজার সামনে থেকে সরে গেল। বহুদিন সাধু সঙ্গ করার ফলে গাত্রবন্ধনের এক গুপ্ত বিদ্যা আমি শিখেছিলাম। আমি তড়িঘড়ি নিজের ঝোলা থেকে গঙ্গা জল বের করে ঘরের চারিদিকে ছিটিয়ে দিলাম ও কিছুটা নিজের সর্বাঙ্গে ছিটিয়ে নিলাম। তারপর গাত্রবন্ধন করে ঘরের বাইরে বেরিয়ে এলাম, কিন্তু না, বাইরে কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার নজর পড়ল বাড়ির পিছনের বাগানটার দিকে। সন্ধ্যায় তেমনভাবে না দেখার কারণে বাগানটা চোখের আড়ালেই ছিল। এতক্ষণ চাঁদের আলো মিশ্রিত এক রহস্যময় পরিবেশে সবুজ বাগানটাকেও কেমন যেন রহস্যময় বলে মনে হচ্ছে। হঠাৎ আমার নজর পড়ল বাগানের দক্ষিণ দিকের একটা কোণে। একটা অশ্বত্থ গাছের প্রকাণ্ড গুড়িটার আড়ালে কে যেন লুকিয়ে আছে বলে মনে হলো। আমি ধীর পদক্ষেপে বারান্দা থেকে নেমে এগিয়ে যেতে থাকলাম ওই অশ্বত্থ গাছটার দিকে। বেশ কিছুক্ষণ চলার পর যখন আর মাত্র কয়েক হাতের দূরত্ব অবশিষ্ট, ঠিক এমন সময় আমার কানে ভেসে এলো একটা রিনরিনে কণ্ঠের কিছু কথা। কেউ যেন ওই গাছটার আড়ালে লুকিয়ে থেকে রিনরিনে কণ্ঠে বলছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, ও আমাকে আটকে রেখেছে। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মুক্তি দাও। আমি বললাম, কে তুমি? কে আটকে রেখেছে তোমাকে? কি চায় সে? তবে তার আর কোনো উত্তর পাওয়া গেল না। আমি ধীরে ধীরে অশ্বত্থ গাছটার কাছে গেলাম, কিন্তু কেউই নেই সেখানে। আমি হতাশ হয়ে ফিরে আসতে যাব ঠিক এমন সময় আমার নজরে পড়ল উপরের বারান্দাটার দিকে। একটু আগে যে আমি ঘরটায় শুয়েছিলাম ঠিক সেই ঘরটার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। বিশাল তার শরীর, বলিষ্ঠ তার হাত,
তার পরনে রক্তাম্বর জানান দিচ্ছে সেটা কোনো এক তান্ত্রিক। তবে তবে কি এই সেই তান্ত্রিক যে কিনা একজন নিরীহ গ্রামবাসীকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলি দিয়েছিল? হঠাৎ আমার চোখের সামনে সবকিছু আবজা হয়ে গেল। কুয়াশার কালো চাদরে ঢাকা পড়ে গেল চারিপাশ। আমার কেমন জানি খুব ঘুম পেতে লাগলো। কোনোভাবেই চোখের পাতা খুলে রাখতে পারছি না। ঘুমে দু চোখ বন্ধ হয়ে আসছে, পা কাঁপতে শুরু করেছে আমার। মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। মনে হচ্ছে কেউ বিশাল ভারী কোনো বস্তু চাপিয়ে দিয়েছে আমার মাথার উপর। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমি জ্ঞান হারাবো। ঠিক এমন সময় আমার কানে কেউ যেন কিছু একটা বলে গেল। সাবধান, প্রলোভনে পা দেবে না। তোমার সাথে যা হচ্ছে তা কেবলমাত্র একটা মরীচিকা। এখান থেকে বেরোতে হলে তোমাকে নিজের ভেতরে থাকা শক্তিকে জাগ্রত করতে হবে। সত্যি বলছি, ওই কণ্ঠ যেন আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিল। বজ্রের মতন কঠিন সেই কণ্ঠ, তার গাম্ভীর্যের প্রভাবে যেন পৃথিবীও কম্পিত হচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম নরম ঘাসের উপর। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন সূর্যদেব মাথার উপর চড়েছে। জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করলাম আমার জন্য থাকা বরাদ্দ ওই ঘরের মধ্যেই। আমাকে চোখ খুলতে দেখে শিবনাথ বাবু বললেন, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি গরম দুধ নিয়ে এসো, ঠাকুরমশাই জ্ঞান হয়েছে। আমি উঠে বসার চেষ্টা করতেই শিবনাথ বাবু আমাকে বাধা দিয়ে বললেন, করছেন কি ঠাকুরমশাই? এখন আপনার শরীর দুর্বল, এখন আর উঠতে হবে না, আপনি বিশ্রাম করুন। আমি তার কথা মতো বিছানাতে শুয়েই রইলাম। একটু পরে শিবনাথ বাবুর স্ত্রী হাতে একটা দুধের গ্লাস নিয়ে হাজির হলেন। শিবনাথ বাবু নিজের হাতে আমাকে গ্লাসের দুধটা খাইয়ে দিলেন। আমার নিজেকে কেমন যেন একটা অপরাধী বলে মনে হচ্ছিল। একে তো মানুষটা বিপদের মধ্যে পড়ে আছেন, তার উপর আমার এমন একটা ঘটনার কারণে হঠাৎ আমার মাথায় একটা বিষয় বিদ্যুৎ তরঙ্গের মতো খেলে গেল। আমি তড়াক করে বিছানার উপর এক প্রকার লাফিয়ে উঠে বসলাম। আমার এমন আচরণে শিবনাথ বাবু হতবাক হয়ে গেলেন। আমি শিবনাথ বাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার বাড়িতে কি দেবী কালিকার মন্দির বা মূর্তি রয়েছে? শিবনাথ বাবু তো আমার কথা শুনে অবাক। তিনি বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকার পর নিজেকে সামলে নিয়ে বললেন, হ্যাঁ আছে তো, দেবী কালিকা তো আমাদেরই কুলদেবী। আমি শিবনাথ বাবুর কথা শুনে একটু আশ্চর্য হয়ে বললাম, আমাদেরও মানে? শিবনাথ বাবু বললেন, আসলে আমরা যেদিন প্রথমে বাড়িতে আসি সেদিন আমরা দেখি যে এই বাড়ির ঠাকুর ঘরে বিরাজ করছেন দেবী দক্ষিণা কালী। এই বাড়িতে যে আগে এক তান্ত্রিক সাধু থাকতেন সেই কথা তো আমি এর আগেও আপনাকে বলেছি। তিনি এক দেবীর সাধনা করতেন, আর যেহেতু দেবী আমাদেরও কুলদেবী, তাই পরবর্তী সময় আমরা সেই দেবী মূর্তিকেই আমাদের গৃহে পুজো করি। আমি বললাম, আমাকে একবার আপনাদের ঠাকুর ঘরটা দেখাতে পারেন? শিবনাথ বাবু বললেন, হ্যাঁ, কেন পারবো না, তবে আপনি কি এই শরীরে? তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, আপনি আমার শরীর নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আপনি দয়া করে আমাকে একবার আপনাদের ঠাকুর ঘরটা দেখান। আমার মন বলছে অনেক কিছুর উত্তর লুকিয়ে আছে আপনার ওই ঠাকুর ঘরে। আমার জোড়াজুড়িতে শিবনাথ বাবু এক প্রকার বাধ্য হই আমাকে নিয়ে গেলেন তার ঠাকুর ঘরে। নিচের তলায় দুটি ঘর, তার মধ্যে একটি শিবনাথ বাবুদের শোবার ঘর ও অপরটি ঠাকুর ঘর। ঘরটির ভিতরে প্রবেশ করতেই একটা বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করলো। যে স্থানে দেবী কালিকার বিগ্রহটি রয়েছে সেই স্থানের ঠিক পাশেই একটা স্থানে বেশ কিছুটা জায়গা স্বাভাবিকের থেকে একটু বেশি উঁচু একটা ছোট্ট ঢিবির মতো। আমি সেদিকে এগিয়ে যেতে যেতে শিবনাথ বাবুকে বললাম, এটা কি শিবনাথ বাবু? শিবনাথ বাবু বললেন, আসলে ঠাকুরমশাই, বাড়িটা কেনার পর থেকেই দেখে আসছি এই স্থানটা একটু উঁচু, আর ওই স্থানটা মেরামত করানোর চেষ্টা করেছিলাম, তবে তাতে কোনো ফল হয়নি। তাই আমি হাঁটু মুড়ে বসে সেই উঁচু জায়গাটা একটু ভালো করে দেখতে দেখতে বললাম, একটা ছুচালো ধরনের কিছু নিয়ে আসতে পারবেন যেটা দিয়ে মাটি খোঁড়া যায়? হয়তো সেই সময় আমার কথা শুনে শিবনাথ বাবু একটু অবাক হয়েছিলেন, তবে তিনি কোনো কথা না বলে একটা ছুচালো লোহার রড নিয়ে এসে আমাকে দিলেন।
আমি কাল বিলম্ব না করে সাবধানতার সঙ্গে সেই স্থানের কিছুটা অংশ খুঁড়তে শুরু করলাম। কিছুটা মাটি সরাতেই আমি যা দেখলাম তাতে আমার ব্রহ্মতালুতে যেন বজ্রপাত হলো। কিশোরী চমকে উঠে বলল, কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম একটা তাম্রলিপি। আমি বললাম, তান্ত্রলিপি? তারানাথ সম্মতি সূচক মাথা নাড়িয়ে বলল, তবে বড় সাধারণ নয় সে তাম্রলিপি। তন্ত্রের গভীর জ্ঞান ও অনেক গুপ্তবিদ্যার মন্ত্র তার সঠিক প্রয়োগ সম্পর্কে লেখা ছিল সেই তাম্রলিপিতে। আমি বললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ আবারও বলা শুরু করল, আমি সেই পুঁথি নিয়ে নিজের ঘরে এসে একান্তে তার পাঠোদ্ধার করার চেষ্টা করলাম, কিন্তু না, তেমন কিছুই যেন বুঝে উঠতে পারলাম না। একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার চোখ খুলল একটা কণ্ঠস্বরে। কেউ যেন বহু দূর থেকে আমাকে উদ্দেশ্য করে বলছে, এত সহজে হার মেনে নিও না। তারানাথ পুঁথির ৫ম অধ্যায়টা পড়ো, সেখানেই আছে তোমার সকল সমস্যার সমাধান। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল সাথে সাথেই। বিছানার উপর উঠে বসে আমি পুঁথির ৫ম অধ্যায়টা পড়তে শুরু করলাম। বেশ কিছুক্ষণ ধরে সেই পৃষ্ঠা সবটুকু পড়ার পর আমি বুঝতে পারলাম এখন আমার কি করণীয়। সাথে সাথেই আমি ঘর থেকে বেরিয়ে এসে শিবনাথ বাবুকে ডেকে বললাম, দেখুন শিবনাথ বাবু, এই সমস্যার থেকে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করার একটা উপায় আমি পেয়েছি। তবে আপনাকে আগেই বলে রাখি, এর আগে আমি কখনো এমন কিছু করিনি। তবে যদি মায়ের আশীর্বাদে সবকিছু ঠিকঠাক হয়, তবে এই সমস্যার একটা চিরস্থায়ী সমাধান আমি করতে পারবো। শিবনাথ বাবু বললেন, আপনাকে যা করতে হয় আপনি তাই করুন ঠাকুরমশাই। কেবল আমাকে আর আমার পরিবারকে এই সমস্যার হাত থেকে রক্ষা করুন। আমি শিবনাথ বাবুকে বললাম, দেখুন, আমি একটা যজ্ঞ করতে চাই, আর তাই আমার কিছু সামগ্রীর প্রয়োজন। আমি আপনাকে একটা ফর্দ করে দিচ্ছি, আপনি সেই ফর্দ অনুযায়ী সবকিছুর আয়োজন করুন। ও আর একটা কথা, আজ রাতটুকুর জন্য আপনার স্ত্রী ও কন্যাকে অন্যত্র রেখে আসার ব্যবস্থা করুন। আর আজ নির্মলা উপবাস করবেন, যতক্ষণ না যজ্ঞ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কোনো রকম খাবার বা জল খাবেন না। আজ রাতের যজ্ঞে আপনাকে থাকতেই হবে আমার সাথে। শিবনাথ বাবুর মনে হয়তো এখন অনেক প্রশ্নই চলছে, তবে তিনি তার সকল প্রশ্ন ও কৌতূহলকে দমন করে আমার কথা মতন তৎক্ষণাৎ সামগ্রী জোগাড় করার জন্য বেরিয়ে পড়লেন। রাত তখন বেশ গভীর। প্রকৃতির বুকে বিরাজ করছে নিস্তব্ধতা। মাঝে মাঝে শোনা যাচ্ছে শেয়ালের কান্নার শব্দ। শিবনাথ বাবুর বাড়ির সামনের উঠোনে যজ্ঞকুণ্ড প্রস্তুত করে পুজো শুরু করলাম। প্রথমে গায়ত্রী মন্ত্র জপ করে তারপর দেবী কালিকার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম। ওম ক্রিং ক্রিং রিং রিং হিং হিং দক্ষিণ কালিকেই ক্রিং ক্রিং রিং 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 স্বাহা। এবার প্রথমে আচমন করে তারপর অগ্নিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে হোমকুণ্ডে অগ্নি প্রজ্বলিত করলাম। তারপর এক মনে সেই গুপ্ত মন্ত্র জপ করতে শুরু করলাম। কিশোরী হঠাৎ বলে উঠল, মন্ত্রটা কি ঠাকুরমশাই? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, দেখো, সব মন্ত্র তোমাদের না বলাটাই উচিত। গৃহী মানুষদের জন্য এই মন্ত্র না। আর তাছাড়া তন্ত্রে অদীক্ষিত মানুষকে সে মন্ত্র বলা বারণ আছে। হয়তো তুমি ভাববে যে সেই সময় তো আমারও দীক্ষা হয়নি, তবে আমি কিভাবে সে মন্ত্র জপ করলাম। হয়তো বটতলার সেই সাধু বা কাল ভৈরবের আশীর্বাদেই আমি সেদিন সে কাজ করতে সফল হয়েছিলাম। আমি কিশোরীর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বললাম, একটু চুপ করো তো ভায়া। ওই মন্ত্র জেনে তুমি করবেটা কি? সাধু হবে? কিশোরী একটু আমতা আমতা করে বলল, না মানে যদি কোনো কাজে লাগে তাই আর কি। আর একটাও কথা নয়, মন দিয়ে গল্পটা শোনো। তারপর ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বললাম, ঠাকুরমশাই আপনি বলুন, তারপর কি হলো? ঠাকুরমশাই আবারও বলতে শুরু করলেন, ধীরে ধীরে যত সময় পেরুতে থাকলো ততই পরিবেশ ভারী হতে শুরু করলো। আস্তে আস্তে প্রকৃতি তার শান্ত রূপ পরিবর্তন করে উগ্র রূপ ধারণ করলো। চারিদিকে সৃষ্টি হলো প্রবল ঝড়। বাড়ির আশেপাশের গাছগুলো যেন এক্ষুনি সেই ঝড়ের দাপটে উপড়ে যাবে গোড়া সমেত। যজ্ঞকুণ্ডে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা যেন বাতাসের দাপটে এক্ষুনি নিভে যাবে।
ঠিক এমন সময় আমার কানে এলো সেই গুরু গম্ভীর কণ্ঠস্বরটা। সেও যেন আমার সাথে সাথেই মন্ত্রপাঠ করে চলেছে। তার কণ্ঠের গাম্ভীর্য যেন প্রকৃতিকে আরো মাতিয়ে তুলছে। এত কিছুর পরও আমি মন্ত্রপাঠ বন্ধ করিনি, এক মুহূর্তের জন্যও না। হঠাৎ আমার নজরে পড়ল যজ্ঞকুণ্ডের অপর দিকে আমার অলক্ষ্যেই কে যেন এসে বসেছে। বিরাট তার শরীর, পেশি বহুল তার দুটি হাত, বজ্র কঠিন তার মুখমণ্ডল, তার চোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরি, যার থেকে প্রতি মুহূর্তে বেরিয়ে আসছে গরম লাল আভা। তাকে দেখা মাত্রই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এ আর কেউ নয়, গতকাল রাতে আমার ঘরের সামনে থাকা সেই তান্ত্রিক। কোনো রকমের যজ্ঞ সম্পূর্ণ হবার পর সেই ছায়ামূর্তি হঠাৎ বলে উঠল, কেন এসেছিস এখানে? আমি বললাম, আপনি কে, আর এই নিরীহ মানুষগুলোকে কেন ভয় দেখাচ্ছেন? আমি কাউকে ভয় দেখাইনি, আমি কেবল আমার কর্ম করেছি। কর্ম? কিন্তু আপনি তো আর ইহলোকের বাসিন্দা নন, তবে কেন এখনো ইহলোকের মায়া ত্যাগ করেননি আপনি? সেই ছায়ামূর্তি বলল, শুনতে চাস আমি কেন এখন এখানে আছি? তবে শোন, কাল তুই যাকে বাগানে দেখেছিলিস, মৃত্যুর আগে তার নাম ছিল বিপিন। বিপিন বড় লোভী প্রকৃতির মানুষ ছিল, আর বিপিনের বাড়ির পাশেই ছিল হরিহর নামের একজনের বাড়ি। হরিহর লোকটা ভালো ছিল, কিসের যেন একটা ব্যবসা করত, বেশ 2 পয়সার মালিকও হয়েছিল। তবে তার এই উন্নতি সহ্য করতে পারছিল না। এই বিপিন ছলে বলে সেই হরিহরের ক্ষতি করতে চাইতো, কিন্তু তা পারেনি। তাই শেষে বিপিন মনে মনে হরিহরকে একদম মেরে ফেলার পরিকল্পনাটা করে। আর সেখানেই আসে বিপত্তি। একদিন রাতে হরিহর বাড়ি ফেরার সময় বিপিন হরিহরের উপর চড়াও হয়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে ওদের দুজনের মধ্যে। তবে হরিহর বিপিনের থেকে শারীরিকভাবে শক্তি হওয়ার সুবাদে বিপিনকে সে ধরাশয়ী করে। পরের দিন ঘটনাটা গ্রামে জানাজানি হলে বিপিনের বিরুদ্ধে সালিসি সভা বসে। এতে বিপিনের যে মানহানি হয়েছিল তার বলাই বাহুল্য। আর সেই থেকেই বিপিনের মনে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। বিপিন যেন তেন প্রকারে হরিহরকে শেষ করে দিতে চায়। তবে ওই একবার হরিহরের হাতে পরাজিত হবার পর বিপিন আর তার সামনে যাওয়ার সাহস দেখায় না। আর ঠিক সেই সময় বিপিন আমার কাছে আসে। বিপিনকে দেখেই আমি বুঝেছিলাম ওর মনোভাবের কথা, তাই আমি ওকে তন্ত্র শিক্ষা দিতে রাজি হইনি। পরে সে একদিন আমার বাড়ি থেকে ওই যে তাম্রলিপিটা তুই পেয়েছিস ওটা চুরি করে। আর সেখান থেকেই সে জানতে পারে খুব গোপন এক তন্ত্রের কথা, যার প্রভাবে মৃত্যুর পরেও নিজের আত্মাকে ইহলোকে বন্দি রেখে তার অভীষ্ট পূর্ণ করা যায়। বিপিন তখন এতটাই প্রতিহিংসার আগুনে ফুঁসছিল যে হিতাহিত জ্ঞান তার ছিল না। এক রাতে সে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এ খবর আমি শোনা মাত্রই আমার মন্ত্রশক্তি প্রয়োগ করে বিপিনের আত্মাকে আমার এই বাড়িতে বন্দি করি, এবং সাথে সাথে আমার এই বাড়িটা মন্ত্রশক্তি দিয়ে বন্ধন করে রাখি। আমি হরিহরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তবে ততদিনে হরিহরই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। আমি বেশ কিছু জায়গায় তার খোঁজ করি, তবে তার কোনো সঠিক খোঁজ আমি পাইনি। এর কয়েক বছরের মধ্যেই আমার দেহ পরিবর্তন করার সময় চলে আসে। আর এদিকে যদি আমার আত্মা মুক্তি পেয়ে যায়, তবে আমার দ্বারা সৃষ্ট সকল বন্ধনের প্রভাব কেটে যাবে, আর সাথে বিপিনের আত্মাও মুক্তি পেয়ে যাবে। তখন হয়তো আবারও হরিহরকে খুঁজে তার পুরনো প্রতিশোধ নেওয়ার চেষ্টাও করবে। তাই আমি আমার আত্মাকেও এই ঘরে বন্দি করে রাখি। সেই তান্ত্রিকের আত্মার মুখে সব ঘটনা শোনার পর আমি নির্ধারণ করতে পারছিলাম না যে এখন আমার করণীয় কি। ঠিক এমন সময় শিবনাথ বাবু বললেন, যদি তাই হয় ঠাকুরমশাই, তবে আপনি ওকে মুক্তি দিয়ে দিন, কারণ হরিহর রায় মারা গিয়েছেন আজ থেকে প্রায় 10 বছর হলো। আমি শিবনাথ বাবুর দিকে তাকাতে তিনি হয়তো আমার মনের ভাবটা বুঝতে পেরেই বললেন, কারণ হরিহর রায় আমার বাবা। আমি আপনাকে আগেও বলেছিলাম, এই গ্রামে আমাদের আদি বাড়ি ছিল, তবে একটা সময় পর
আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। তখন অবশ্য আমার জন্ম হয়নি, আর আমি পরে বাবার মুখে শুনেছিলাম সব। সেই তান্ত্রিকের আত্মা বলল, তবে তো আর আমার কোনো পিছুটান রইল না। এখন আমি নিশ্চিন্তে ইহলোক ত্যাগ করতে পারি। এইটুকু বলা মাত্রই সেই তান্ত্রিকের আত্মা একটু একটু করে বাতাসে মিলিয়ে গেল, আর তারপর কোনো সমস্যা হয়নি। শিবনাথ বাবু তার পরিবারের সাথে এখনো সেই বাড়িতেই থাকেন। আমি অবশ্য তার পরের দিনই তাদের থেকে বিদায় নিয়ে চলে আসি। শিবনাথ বাবু আরও কিছুদিন আমাকে তাদের বাড়িতে থাকার অনুরোধ করেছিলেন বটে, তবে আমি আর থাকিনি। পরে আবার আসবো এই বলে তাদের থেকে বিদায় নিয়েছিলাম। আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি বললেন ওই তান্ত্রিক নাকি কাকে একটা বলি দিয়েছিল, কই সে ব্যাপারে তো কিছু বললেন না? তারানাথ বলল, বলিনি কারণ অমন কিছু ঘটেনি। গ্রামের মানুষ ছোট্ট বিষয় কেউ একটু বাড়িয়েই দেয়, আর এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিশোরী বলল, আচ্ছা, আপনার মুখে যেটুকু শুনেছি তাতে তো কাপালিক মানুষরা সাহায্যের থেকে বেশি ক্ষতি করে, তবে এবারের ঘটনাটা একটু আলাদা। দেখো, যেমন এই পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে, তেমনই কিছু খারাপ মানুষও আছে। ঠিক তেমনই কিছু কাপালিক নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের ক্ষতি করতেও পিছু পা হয় না। আবার কিছু কাপালিক মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে। আমি প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুরমশাই, তাহলে এই কাপালিক ভালো নাকি খারাপ কোনটা? তারানাথ মৃদু হেসে বলল, সেটা জানতে হলে যে তোমাদের আবারও একদিন আসতে হবে। আজকেই বলুন না, আমরা শুনবো। তারানাথ বলল, আজ কি আর তোমাদের সময় হবে? কেন হবে না? কথা বলতে গিয়ে জানলার দিকে তাকিয়ে দেখলাম দিনের আলো ফুরিয়ে কখন যেন রাত নেমেছে। তারানাথ বলল, আজ না হয় থাক, পরে একদিন এসো, সেদিন বলবো। আমি বললাম, ঠিক আছে ঠাকুরমশাই, তবে আজ বিদায় নিলাম। এই বলে আমি ও কিশোরী তারানাথের বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় কিশোরী বলল, আচ্ছা বিভূতি, তোমার কি মনে হয় সত্যি কি এমনটা হতে পারে? না মানে মানুষের মৃত্যুর পরেও কি আত্মাকে বেঁধে রাখা যায়? আমি বললাম, সে প্রশ্নটা না হয় পরদিন ঠাকুরমশাইকে গিয়েই করবে। আচ্ছা সে তো না হয় করলাম, কিন্তু তুমি বলো তো, আজ তুমি আমাকে এমন রাগ দেখালে কেন? আমি হাসতে হাসতে বললাম, আরে ওটা না করলে যে তোমাকে চুপ করানো যেত না, আর তোমার কথা শুনে যদি ঠাকুরমশাই রাগ করেন গল্পটাই আর শোনা হতো না, তাই অমনটা করেছি। এরপর আমি ও কিশোরী বাড়ি ফিরে আসি।